সেই দিন কবিতার বর্ণিত ফুলের নাম কি? চালতা। চালতা ভিজবে শিশিরের জলে, চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। প্রকৃতিতে নরম গন্ধের ঢেউ বয়ে যায় চালতা ফুলের। কবিতায় বর্ণিত পাখির নাম লক্ষ্মী প্যাঁচা। কবিতায় প্রকাশিত সভ্যতার নাম এশিরিয়া ও ব্যাবিলিয়ন। আমি চলে যাব। কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছে? পরপারে। আমি চলে যাব, কবির এ কথায় প্রকাশ পেয়েছে মৃত্যু চেতনা। কবি পরে পরে চলে গেল লক্ষ্মীর তরে গান গাবে লক্ষ্মী প্যাঁচা। কবি পৃথিবী থেকে চলে গেল, প্রকৃতি থাকবে চিরকালের বাস্তবতা। মরণশীল মানুষ মৃত্যুর কোলে, ঢলে পড়বে প্রকৃতির কোথাও না কোথাও সে মৃত্যুর রেশ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাই তুমি ডাকলে তারার পানি চেয়ে চেয়ে নাই মনে রাখলে। দীপকে সেদিনই কোন দিকটি প্রকাশ পেয়েছে? এটি সঠিক উত্তর মৃত্যু চেতনা। কবি না থাকলে চিরকালের ব্যস্ততা থাকবে প্রকৃতিতে। কবির মৃত্যুর পরও প্রকৃতি আপন নিয়মে গতিশীল থাকবে। মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারবে না পৃথিবীর বহমানতা। মানুষের মৃত্যু থাকলেও মরণ নাই পৃথিবীর সৌন্দর্য মানুষের স্বপ্নের। জীবনানন্দ দাশের জন্মসাল কত? 1899 সাল। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল। জীবনানন্দ দাশের পিতার নাম কি? সত্যেন্দ্র দাশ। জীবনানন্দ দাশের মায়ের নাম কি? কুসুম কুমারী দাস। কবির মা কুসুম কুমারী দাস ছিলেন একজন স্বভাব কবি। জন্ম থেকেই কবিত্ব শক্তি প্রাপ্ত ব্যক্তিকে বলে স্বাভাবিক কবি। তিনি মুখে মুখে ছন্দ তৈরি করতে পারতেন। জীবনানন্দ দাশ কোথায় পড়াশোনা করেছিল? বরিশাল ব্রজমোহন। জীবনানন্দ দাশ কোন স্কুল থেকে পড়াশোনা করেছিল? ব্রজমোহন কলেজ থেকে। জীবনানন্দ দাশ কলকাতার কোন কলেজ থেকে শিক্ষা লাভ করে? প্রেসিডেন্সি কলেজ। জীবনানন্দ দাশ এম.এ ডিগ্রি লাভ করেন কত খ্রিস্টাব্দে? 1921। জীবনানন্দ দাশ এম.এ ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কবি জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ ইংরেজি সাহিত্যে কর্মজীবন? জীবনানন্দ দাশ কোন পেশায় নিযুক্ত ছিল? অধ্যাপনা। জীবনানন্দ দাশ কোনটিতে নিম্নজ্ঞিত ছিলেন? সেটি হচ্ছে বাংলা প্রকৃতি রূপ বৈচিত্র্য। জীবনানন্দ দাশের দৃশ্যে বাংলাদেশ কী রূপে ধরা হয়েছে? এক অনন্য রূপসী। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? মহাপৃথিবী। কবিতার কথা গ্রন্থটিকে রচনা করেন জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য কোনটি? প্রকৃতির রূপ বৈচিত্র্য চেতনা। নিচের কোনটি জীবনানন্দ দাশ রচিত গ্রন্থ? সতীর্থ। জীবনানন্দ দাশ কত তারিখে ট্রাম দুর্ঘটনায় আহত হন? 14 অক্টোবর। জীবনানন্দ দাশের জীবনাবসান হয়েছিল 1954 সালের 22 অক্টোবর। জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায়। সেই দিন এই মাঠ কবিতা স্তব্ধ নাকো জানি পঙ্গবৃতে। সেই দিন এই মাঠ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? যখন কবি থাকবেন না। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি পঙ্গবৃতে। স্তব্ধ শব্দটি কবি কি বোঝাতে চেয়েছেন? প্রকৃতির চিরকালীন প্রাণময়তা থেমে যাওয়া। ঘাটে ঘাটে খেলার তোয়ারি এমন সেদিন উঠবে, বড়ি জড়িবে গরু খেলবে রাখাল সেই মাঠে। পঙ্গবৃতে সেই দিন এই মাঠ কবিতা কোন সাথে সামঞ্জস্যপূর্ণ? সেই দিন এই মাঠে স্তব্ধ নাকো জানি। এই মাঠ কখনো স্তব্ধ হবে না কেন? বহমানতা টিকে রাখবে বলে। কবির মতে নদীর স্বপ্ন দেখবে কোথায়? নক্ষত্রের তলে। আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে। পঙ্গবৃতে সেই দিন এই মাঠ কবিতা কোন বিষয়টির সাথে প্রতিফলিত? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবী না ঝরার মাঝে। সেই দিন এই মাঠ কবিতার স্বপ্নকে সোনার বাংলা বলা হয়েছে কেন? শুভশ্রী বলে আজাদ বয়সে ছোট হলেও তার মায়ের স্বপ্ন স্বাদ আর কল্পনা যে একই সাথে রঙিন ও ঐশ্বর্যময়। আজাদের এই অন্তর্গত বোধকে সেই দিন এই মাঠ কবিতার প্রেক্ষিতে কি বলা যায়? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে ঝরে? প্রকৃতির বহিঃপ্রকাশ ঘটেছে আকাঙ্ক্ষার সময়াব্যক্তি। নানা বিবর্তনের মধ্যে প্রকৃতি যেমন রূপ রস গন্ধ হারিয়ে ফেলবে না, তেমনি মানুষের স্বপ্নের অফুরান প্রকৃতি তার অফুরন্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীর অন্তর্গত কোন দিকটি তৃপ্ত করে? সেটি হচ্ছে স্বপ্ন সাধনা কল্পনা।
প্রকৃতি তার সহজে সৌন্দর্য গুণে মানুষের মনকে তৃপ্তি করে, স্বপ্ন জাগে, মানুষের কল্পনা ও স্বাদকে পূর্ণ করে। আমি চলে যাব বলে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? মানুষের নশ্বরতা। প্রকৃতিতে আপন রূপ রস গন্ধ নিয়ে কি হয়ে উঠেছে প্রাণময়। শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কেমন, সেটি হচ্ছে রহস্যময়। কবির মতে শিশিরের ভেজা চালতা ফুলের গন্ধের মতো গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে নিরন্তর। শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউকে নরম বলা হয়েছে কেন? স্নিগ্ধতা বোঝাতে। আমি চলে যাবো বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে? পদ্মফুলের কি ফুটে উঠেছে প্রকৃতির শাশ্বত রূপ। সেই দিন এই মাঠ কবিতা কবি কোথায় চলে যাবেন বলে জানিয়েছেন? পরপারে। লক্ষ্মী পাঁচা গান গাবে নাকি? তার লক্ষ্মীটার নাম কি? তবে এখানে লক্ষ্মী পাঁচার গান বলতে কি বোঝানো হয়েছে? প্রণবায়ত্তারি। খৈনাকো গোলা এসে লেগেছে চরের খুব কাছে। প্রকৃতিতে কি দিক উঠে এসেছে পৃথিবী চিরকালের বাস্তবতা। চারিদিকে কীরকম বাতি দেখা যায়, সেটি হচ্ছে শান্ত বাতি। তো সেই দিন এই মাঠ কবিতা বলেছেন, সেটি হচ্ছে মুগ্ধ কলরব। সেই দিন এই মাঠ কবিতা স্তব্ধ নাগো জানি। পদ্ধতিতে দ্বারা কবি বলতে বুঝিয়েছেন, সেটি হচ্ছে মানুষের বিচরণ ভূমি। চরের খুব কাছে কি এসে লেগেছে, সেটি হচ্ছে খেয়া নৌকা। সেদিন এই মাঠ কবিতায় কোনটি ধুলো হয়েছে বলা হয়েছে, সেটি হচ্ছে এশিয়া। সেদিন এই মাঠ কবিতা কোনটি ছাই হয়ে যায় বলা হয়েছে বেবিলন। আকাশ বাতাস আলোক আধার মৌন স্বপ্ন পরে মনে হয় যেন শিশির বিশ্ব কোল পেতে তার তরে। সেদিন এই মাঠ কবিতায় ভাবের সাথে কোন দৃষ্টিকোণ সাদৃশ্যপূর্ণ সোনার স্বপ্ন পৃথিবী সর্বদাই বর্তমান থাকে। সেদিন এই মাঠ কবিতা পরে যে দুটি সভ্যতার নাম জানে, সেটি হচ্ছে এশিয়া ও ব্যাবিলিয়ন সভ্যতা। এশিয়া ধুলো আজ ব্যাবিলিয়ন ছাই হয়ে যায়। প্রগতির সভ্যতার ইতিহাস আর কি সম্পর্কে ধারণা দেয়? দার্শনিকতা। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের অসাধ মৃদুমন্ত কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অপূর্ণত সৌন্দর্য কখনো শেষ হয় না। এর প্রতিফলন দ্বারা দেখা যায় সেদিন এই মাঠ কবিতা কোন প্রগতিতে পৃথিবী এইসব গল্প বেছে রবে চিরকাল। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জল? এখানে কবি যে সময় কথা বলে সেটি হচ্ছে কবি থাকবেন না। টাইগ্রাস ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল। কালের প্রবাহে তা হারিয়ে গিয়েছিল, কিন্তু টাইগ্রাস ইউফ্রেটিস নদী আজও সমমহিমায় উজ্জ্বল। সেদিন এই কবিতায় কোন দিকটি আলোচ্য, সেটি হচ্ছে সভ্যতায় ক্ষয়িষ্ণু কিন্তু প্রকৃতি তা নয়। ক্ষয়িত সভ্যতার অপরে কি চলে, সেটি হচ্ছে বিনির্মাণ। লক্ষ্মী পাঁচা কার জন্য গান করে? লক্ষ্মীটির জন্য এই সব গল্প বেঁচে রবে। ব্যাবিলিয়ন ছাই হয়ে আছে। বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? সভ্যতা ক্ষণস্থায়ী অথচ প্রকৃতি চিরন্তর। বঙ্কিমচন্দ্রের আনন্দপাঠ উপন্যাসে কল্যাণীর দস্যুদের কবলে পড়ে স্বামী মহেন্দ্র হারিয়ে স্বামীর মঙ্গলের জন্য তাকে ফিরে না পাওয়া পর্যন্ত অনর্জল স্পর্শ করে না। সেই দিনের মাঠ কবিতায় কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? লক্ষ্মী পাঁচার লক্ষ্মীর তরে গান গাওয়া। পৃথিবীর ওইসব গল্প বেঁচে রবে চিরকাল কি প্রকাশ পেয়েছে? প্রকৃতি চিরকাল সৌন্দর্য। তোমাদের এই গানের আসরে আমাকে খুঁজে না বন্দুকটি যারা কোন সেদিন এই মাঠ কবিতার সাথে সামঞ্জস্য দিক হচ্ছে মানুষ নশ্বর জীবনাধার প্রভাবমান। সেদিন এই মাঠ কবিতা কোনটি প্রাধান্য পেয়েছে? প্রকৃতির চিরন্তরতা। প্রকৃতি নিয়ে মানুষের স্বপ্ন স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যায়। অফুরন্ত ঐশ্বর্য বিচিত্র বিবর্তনের মধ্যে প্রকৃতির হৃদস্পন্দন ঘটে না। প্রকৃতি তার ঐশ্বর্য নিয়ে মানুষের স্বাদ কল্পনাকে তৃপ্তি করে। পৃথিবীতে চিরায়ত রূপ লাভ করবে বহমানতা। জোয়ার কাছে শিশির কুয়াশার স্থির হয়ে ছিল স্নান ধান ছিঁড়ে নদীটির তীর। পদ্মগুলো সেদিন এই মাঠ কবিতা কোন ভাবটিকে ধারণ করেছে? প্রকৃতির অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য। চালতা ফুল শিশিরের জল লক্ষ্মী পাঁচা ইঙ্গিত করেছে কবির নিসর্গপ্রীতি, কবির পল্লীপ্রীতি। চালতা ফুল শিশিরের ভেজে যে সৌন্দর্য ফুটে উঠেছে তা হলো রহস্য আনন্দ। সেই দিন এই মাঠ কবিতা কবি মূলত প্রাধান্য পেয়েছে প্রকৃতির নিরন্তরতা এবং মৃত্যু চেতনা। মানুষের মৃত্যুর চেতনা, কিন্তু মৃত্যু নেই জগতে, সৌন্দর্য স্বপ্নের।
চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, এই বাক্যটির কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতি চিরকাল ব্যস্ত থাকে, এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। সেদিন এই মার কবিতায় কবির ভাবনায় ধরা পড়েছে সভ্যতা চিরন্তনতা, জীবনের ক্ষণস্থায়িত্ব, প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। সেদিন এই মাঠ কবিতার কবির মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের অবিন্যস্ত মানুষের স্বপ্নের অবিনশ্বরতা। যখন রব আমি এই মর্তা করাই, তখন শ্রোতিতের জন্য স্থর হয় মন। তবে তুমি এলে নির্ভব ছায়ায় সেই যেথা এই উদ্দীপকে কোন ভাবটি সেদিন এই মাঠ প্রতিফলিত হয়েছে? মানব জীবনের নশ্বরতা, কবির মৃত্যু ভাবনা। শস্যর ক্ষেত চলে শেষে গেছে, চাষা তাদের মাটির গল্প, তাদের মাঠের গল্প সব শেষ হলে অনেক তবুও থাকে বাকি। তুমি জানো এ পৃথিবী আজ জানে না তা কি? উদ্দীপকে পঙ্গবৃষ্টি সেদিন এই মাঠ কবিতা যে পঙ্গবৃষ্টি ভাবে সাদৃশ্যপূর্ণ, সেটিও সেদিন এই মাঠে স্তব্ধ হবে না কো জানি। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, পৃথিবীর এই স্তর গল্প বেঁচে যাবে রবে চিরকাল। বঙ্গবন্ধু সেদিন এই মাঠ কবিতার সাথে যে দৃষ্টিকোণ থেকে, সেটি হচ্ছে পৃথিবীর বাহুমহতে চিরস্থায়ী, মানুষের স্বপ্নের মৃত্যু নেই, প্রকৃতির বাস্তবতা চিরকালীন ও অফুরন্ত। তারার ঝলমলে আকাশখানা দিনের আলোয় মিশে গেল, রাতের বেলা এলো আবার ঘুরে, কেবল তুমি এলে না। অনুচ্ছেদটি সেদিন এই মাঠ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ লাইনটি হলো, আমি চলে যাব চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে। উদ্দীপকটি আলোচ্য কবিতার যে দিকটি সাদৃশ্য পেয়েছে, যেটি প্রকৃতির চির বহমান, মানুষের নশ্বর, মানব ও মৃত্যু পৃথিবীর বহমানতা রোধে অপরাধ। রাতে মালিটা মারা গেল, সকালে তাকে দেখি বাগান ভরা উপজেলা ফুল, মনে হয় এতদিনের সেবকের কথা একবার মনে করলো না। উদ্দীপকে সেদিন এই মাঠ কবিতার কোন ভাব ধরা পড়েছে? মৃত্যু পৃথিবীর বহমানতা রোধের সক্ষম। উদ্দীপকের প্রতিভক্তি যে চরণে রয়েছে, পৃথিবী এসব গল্প বেঁচে রবে চিরকাল, সোনার স্বাদের পৃথিবী থাকবে না, ঝরে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের চলে। চাষ বাগানে অনুপস্থিত হওয়ার ইটের ভাটাটি বহু বছর ফেলে রাখেন সগীর সাহেব। কিছুদিন পূর্বে সেখানে গিয়ে জায়গাটি জঙ্গলকীর্ণ দেখে অবাক হয়ে যান তিনি। শিশিরের বক্তব্যটি তোমার পঠিত কোন রচনার সাদৃশ্যপূর্ণ? সেদিন এই মার এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ হল প্রকৃতির বহমানতা, প্রকৃতির চিরচেনা স্বপ্ন ধারণ। জীবনানন্দ দাশের কবিতাটি মৌলিক প্রেরণা হিসেবে কোনটিকে চিহ্নিত করা হয়েছে? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। স্তব্ধ শব্দের অর্থ কী? সেটি হচ্ছে নিশ্চল, কবি পৃথিবীতে থাকবে না এই সেদিন ওই পৃথিবী তার স্বাভাবিক নিয়মিক প্রভাবন বোঝাতে কবি সেদিন এই মাঠ কবিতার স্তব্ধ হব না কো। নক্ষত্র শব্দের অর্থ কী? সেটি হচ্ছে তারকা। সেদিন এই মাঠ কবিতা ভিজে গন্ধ কী দ্বারা বোঝানো হয়েছে? সেটি হচ্ছে আর্দ্র বা স্নিগ্ধকর। কলরব শব্দের অর্থ কী? সেটি হচ্ছে সমন্বিত গুঞ্জন। কবিতার এই মাঠে কবিতার মৃদু শব্দটি কী অর্থে প্রকাশ পেয়েছে? সুকোমল। চিরকাল শব্দের অর্থ কী? আজীবন। তারপর হচ্ছে শুলক্ষণ যুক্ত পাখি কোনটি? লক্ষ্মী প্যাঁচা। সাত শব্দের অর্থ কী? সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। এছাড়া কি একটি সভ্যতার নাম ব্যাবিলিয়ন বলতে বোঝানো হয়? ব্যাবিলিয়ন সভ্যতা। নিচের কোনটি ব্যক্তির জন্য ক্ষেত্রে প্রযোজ্য? সেটি হচ্ছে মরণশীল। সেদিন এই মাঠ কবিতার উৎস কী? সেটি হচ্ছে রূপসী বাংলা। কবি কিসের ভিত্তি করে সেদিন এই মাঠ কবিতাটির নামকরণ করা হয়েছে? সেটি হচ্ছে বিষয়বস্তুর ওপর। সেদিন এই মাঠ কবিতা চালতা ফুল কি ঝরে? সেটি হচ্ছে শীতের শিশির। সেদিন এই মাঠ কবিতায় কবির মতে কিসের মৃত্যু নেই? জগতে সৌন্দর্য স্বপ্নের। চিরকালের বাস্তবতা থাকে কোথায়? প্রকৃতিতে। মানুষের সাধারণ মৃত্যু পৃথিবীর বাহুমনতা রচিত করতে পারে না, ক্ষয় ও বিনির্মাণ একই সাথে চলে বলে। সেদিন এই মাঠ কবিতার নামকরণ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? বিষয়বস্তুর ওপর। মঙ্গল বার্তা কার কণ্ঠে হয়? সেটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা। সেদিন এই মাঠ কবিতায় কয়টি সভ্যতার বিলুপ্তির কথা বলা হয়েছে? দুটি, এসিরীয়, ব্যাবিলন।
সেদিন এই মাঠ কবিতায় মোট কয়টি চরণ আছে? 13। সেদিন এই মাঠ কবিতা কবির বোধের জন্য কোন রূপ মূর্ত হয়ে উঠেছে? সেটি হচ্ছে শাশ্বত সভ্যতার একই সাথে বিপরীত বৈশিষ্ট্য ধারক কোনটি? সেটি হচ্ছে ক্ষয় ও বিনির্মাণ, ভাড়া ও গড়া। মরণশীল ব্যক্তি মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যে পরিবর্তন হয় না সেটি হচ্ছে প্রাণময় সৌন্দর্য, চিরকালীন বাস্তবতা এবং নিত্যকার বিনির্মাণ। এই জগতে নেই মানুষের স্বপ্নের জগতের সৌন্দর্য, পৃথিবীর বহ মানবতার। জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস কী ছিলেন? সেটি হচ্ছে স্বভাব কবি। কবি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য কোনটি? কবি রূপ বৈচিত্র্য, জীবন চেতনা। বেলা অবেলা গ্রন্থটি কার লেখা? জীবনানন্দ দাশ। কবি ট্রাম ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ কোন কবি? সেটি হচ্ছে জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন। সেদিন এই মাঠ কবিতা স্তব্ধ হব নাকি মাঠ বলতে বোঝানো হয়েছে? এটি হচ্ছে প্রকৃতি। সেদিন এই মাঠ কি হবে বলে কবি মনে করেন? স্তব্ধ হবে। নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে? সেটি হচ্ছে নদী স্বপ্ন দেখবে। সেদিনের মাঠ কবিতা স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ? সেটি চিরন্তন। কবি স্বপ্নকে কিসের সাথে তুলনা করেছেন? সেটি হচ্ছে সোনার সাথে। সোনার স্বপ্নের স্বাদ মিটিবে কবে আর ঝড় এখানে প্রকাশ পেয়েছে? প্রকৃতির শাশ্বত রূপ। মানবশ্রেষ্ঠ সভ্যতার বিনাশ ঘটলে প্রকৃতি তার সহজাত নিয়মে চলতে থাকবে। বস্তুত প্রকৃতির সৌন্দর্য যেমন মৃত্যু নেই, তেমনি মানুষের স্বপ্ন সীমাহীন। সেদিন এই মাঠ কবিতার স্বপ্নকে সোনার সাথে তুলনা করা হয়েছে কেন? স্বপ্ন চিরন্তর বলে বিচিত্র বিবর্তনের প্রকৃতির যেমন রূপ, রস, গন্ধ হারিয়ে ফেলবে, তেমনি মানুষের স্বাদ ও স্বপ্নের শেষ নেই। সেদিন এই মাঠ কবিতায় আমি চলে যাবো বলতে বোঝানো হয়েছে সেটি হচ্ছে মানুষের মরণশীল প্রকৃতি। শিশিরের জল ভিজবে না কেন? শিশিরের জল আর ভিজবে না। চালতা ফুল। সেদিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? চালতা ফুলের গন্ধের ঢেউ কেমন? চালতা ফুলের গন্ধের ঢেউ শীতল নরম। সেদিন এই মাঠ কবিতা কোন পাখির কথা বলা হয়েছে? চালতা। লক্ষ্মী পেঁচা লক্ষ্মীর তরে কে হাসবে? তরে কি লক্ষ্মী পেঁচা কি করবে? গান গাবে। লক্ষ্মী পেঁচা কি করবে লক্ষ্মীটির তারে? সেটি হচ্ছে গান গাবে। সেদিনের মাঠ কবিতায় প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্তি হয়ে উঠেছে কোন পঙ্ক্তিতে? লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? সেদিনের মাঠ কবিতার উল্লেখিত গন্ধটা কেমন? ভিজে। সেদিনের মাঠ কবিতার শান্ত ও বাতি ভিজে গন্ধ, মৃদু কলরব, এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিত? সেটি হচ্ছে প্রকৃতির চিরায়ত রূপ। কৈনাকগুলো এসে লেগেছে চরের খুব কাছে বলতে বোঝানো হয়েছে কর্মচাঞ্চলতা। সেদিনের মাঠ কবিতায় মানুষের গড়ে সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে যে চরণের ঐশ্বরিয়া ধুলো আজ বেবিলিন ছাই হয়ে যায়। বেবিলিন সভ্যতা কি হয়েছে? সেটি হচ্ছে ছাই হয়েছে। পৃথিবীর সব গল্পে বেঁচে চিরকাল কবি কি বুঝিয়েছেন? সেটি হচ্ছে প্রকৃতি চিরন্তন। প্রকৃতি তার বৈচিত্র্যের মতো কি হারিয়ে ফেলবে না? রূপ রস গন্ধ। জীবনানন্দ দাশের কবিতার মৌলিক ধারণা কি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। কবি জীবনানন্দ দাশ প্রকৃতি বোধের মধ্যে অসাধারণ তাৎপর্য ধারণা করেছে সেটি হচ্ছে চালতা ফুল। এশিরিয়া ধুলো আজ বলতে কি বোঝানো হয়েছে? সেটি সভ্যতার ক্ষণস্থায়ী সময়ের অবর্তনে এক সময় সভ্যতা ধ্বংস হয়ে যায়। এশিরিয়া বেবিলন তেমনি ধ্বংস হয়ে যাওয়া সভ্যতা। কোন চরণে সেদিন এই মাঠ কবিতা সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে? এশিরীয় ধুলো আজ। সেই দিন এই মাঠ কবিতা ধুলো ও ছাই মাঝে কোন বিষয়টি স্পষ্ট? সেটি হচ্ছে সভ্যতার বিপর্যয়। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন উদ্দীপকের ভাবনা। সেদিন এই মাঠ কবিতা নিচের কোন ভাবনার মূল? সেটি হচ্ছে বাংলার নৈশিক পরিবেশের মমত্ব বোধ। সেদিন এই মাঠ কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে না? সভ্যতা ক্ষয়িষ্ণু সভ্যতার অপরদিকে কি চলে? বিনির্মাণ। সেদিন এই মাঠ কবিতার প্রকাশ পেয়েছে প্রকৃতির চিরন্তন। জীবনানন্দ দাশের মধ্যে তিনি চলে যাওয়ার পর মাঠে থাকবে চঞ্চলতা। লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়? সেটি হচ্ছে মঙ্গল বার্তা। সেদিন এই মাঠ কবিতার মৌলিক প্রেরণা কি? পৃথিবীর বহ মানবতা।
মানবতা। সেদিন এমাট কবিতার মূল ভাব কি? প্রকৃতি সুন্দর চিরস্থায়ী। সেদিন এমাট কবিতা কে বেঁচে রবে চিরকাল, সেটি হচ্ছে সৌন্দর্য। মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের নেই। বাক্যটিতে কবিতার মূল প্রকাশ পেয়েছে। সেদিন এই মাঠ কবিতার কবির স্বপ্ন কিরূপ? স্বপ্ন মরে না। তারপর সেদিন এই মাঠ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই? স্বপ্নের মৃত্যু নেই। শিক্ষা লাভের ক্ষেত্রে জীবনানন্দ দাশের ক্ষেত্রে সেটি হচ্ছে ব্রজমান কলেজ, প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা কলেজ। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে? এখানে বক্তব্যটি প্রকাশ পেয়েছে প্রকৃতির শাশ্বত রূপ এবং প্রতিমুগ্ধতা। সেদিন এই মাঠ কবিতার যে সভ্যতার কথা বলা হয়েছে সেটি এশিয়া বিবলিয়ন। সেই 7 জন নেই আজ, সেবিলটা তবু আছে। আজও 7টা পেয়ালা আজও খালি নেই। একই বাগানে এসেছে 20। শুধু সেদিন এই মাঠ মালিনী উদ্দীপকে। সেদিন এই মাঠ কবিতার ভাবগত ঐক্য হচ্ছে প্রকৃতির অবিনশ্বরতা, মানুষের স্বপ্নের অমরতা, জীবনের অবস্থর সামনে পরিণতি। প্রত্যেক মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রকৃতি বেঁচে থাকে চিরকাল, আপন অস্তিত্ব বজায় রাখে। পৃথিবীতে সব কিছু জীর্ণ হয়, হারিয়ে যায়, প্রাণী সভ্যতা নিশ্চিহ্ন হয়, বিমূল লোকালয় নিঃশেষ হয়। অপরদিকে সমুদ্রের কোনো শেষ নাই। সমুদ্র সর্বদা স্বতন্ত্র এবং নিশ্চিত। উদ্দীপকের 1 নং সেদিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হলো এশরীয় ধুলো আজ ব্যাবিলিয়ন ছাই হয়ে যায়। উদ্দীপকের 2 নং সেদিন এই মাঠ কবিতার ভাবে প্রকাশ পায়, সেটি হচ্ছে প্রাণময়তা এবং সৌন্দর্য। যখন রব না আমি মর্ত কারায়, তখন সরিতে হয় এমন, তবু এসো নির্ভীত ছায়ায় যেথা যায় চৈরত্য সর্ব। উদ্দীপকে সেদিন এই মাঠ কবিতা কোন ব্যাপারে প্রকাশ পেয়েছে? মৃত্যু ভাবনা। উদ্দীপকের যে চরণে সেদিন এই মাঠ কবিতার সার্থক প্রতিফলন পেয়েছে সেটা জীবন নশ্বর এবং প্রকৃতি নির্বিচ্ছিন্নতা।